কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম হচ্ছে ত্রিকোণমিতির দূরত্ব এবং উচ্চতা। দূরত্ব এবং উচ্চতা দশম চ্যাপ্টার। এটা জেনারেল ম্যাথের দশম চ্যাপ্টার। চ্যাপ্টারটা থেকে বোর্ডে, ঢাকা বোর্ডে এবং বিভিন্ন বোর্ডে প্রচুর কোশ্চেন আসে, এই জন্য এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে করা উচিত। তো চলো আমরা চ্যাপ্টারটা একটু শুরু করি। দূরত্ব এবং উচ্চতা, এটা ত্রিকোণমিতি কেন বললাম? এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তোমাদের ত্রিকোণমিতির 9.1 এবং 9.2, এই যে যে দুইটা চ্যাপ্টার পড়ে আসছো, এই দুইটা চ্যাপ্টারের পরবর্তী বা পরিবর্ধিত রূপই হচ্ছে বা বাস্তবিক প্রয়োগ, বাস্তব ক্ষেত্রে ত্রিকোণমিতির প্রয়োগ করব, সেটা হচ্ছে দশম চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ম্যাথ করার সময় তুমি ত্রিকোণমিতিকে অনেকটাই ফিল করতে পারবা, অনেক বেশি মজা পাবা। আলাদা করে কোনো সূত্র পড়ার প্রয়োজন নাই। 9.1 এবং 9.2 তে তুমি যা পড়ে আসছো তাই দ্বারা এই দশম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে চলো 9.1 এবং 9.2 তে আমরা কি পড়লাম একটু বিষয়টি একটু দেখা যাক। একটু 2 মিনিট একটা রিভিশন হোক। 9.1 এ তোমাকে শুধুমাত্র পড়ানো হয়েছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম পড়ানো হয়েছে, ত্রিকোণমিতিক অনুপাতের নাম পড়ানো হয়েছে। আর 9.2 তে তোমাকে পড়ানো হয়েছে এই যে ত্রিকোণমিতিক কোণের পরিমাপ, যে অনুপাতগুলা তুমি শিখে আসছো, সেই অনুপাতগুলা কোণের পরিমাপ শেখানো হয়েছে 9.2 তে। এখন অনুপাতগুলা কি কি জানতাম আমরা? আমরা জানতাম হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এই অনুপাতগুলা জানতাম। সাইন থিটা হচ্ছে লতি, দ্যাট মিন্স তুমি বলতে পারো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটা হচ্ছে ভূতি এবং টেন থিটা হচ্ছে লঘু। এই অনুপাতগুলোই আমরা পড়ে আসছিলাম। এটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এবং লঘু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই নামগুলোই আমরা পড়ছি। সাইন কস টেন, তুমি চাইলে সাগরে লবণ আছে বা লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত, যেভাবে মনে রাখো। তার মানে সমকোণী ত্রিভুজের যে বাহুগুলা ছিল, সেই বাহুগুলার অনুপাতের মান আমরা শিখে আসছি সাইন কস টেন, এবং এদের বিপরীত অনুপাত হচ্ছে কসেক, সেক এবং কট। এটা শিখে আসছো। আর এইখানে তুমি কি শিখে আসছো? সাইন থিটার ক্ষেত্রে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সর্বশেষ হচ্ছে সাইন 90 ডিগ্রি। এই মানগুলো তোমাকে শেখানো হয়েছে 9.2 চ্যাপ্টারে। ওই চ্যাপ্টারটা, ওই ক্লাসটা যারা করছো 9.2, তোমরা জানো সাইনের মান জানলে সাইনের বিপরীত হচ্ছে কসেক, মান জানা শেষ। সাইনের পূরক হচ্ছে কজ, তাহলে কজেরও মান জানা শেষ। সাইনকে উল্টাই দিলে সাইন 90 মান যা হবে কজ 0 মান তাই হবে, সাইন 60 মান যা হবে কজ 30 মান তাই হবে। এইভাবে উল্টাই দিলেই তো কজের মান হয়ে যায়। এবং সাইন এবং কস, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, মানগুলা বের করা যায়। ওইটা নিয়ে আমি ডিটেইলস কথা বলছি। সো সাইন জানলে সবগুলা জানা হয়ে যাচ্ছে। তো সাইন 0 ডিগ্রির মান তুমি কি জানো? 0, হাফ, 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান জানো √3/2 এবং সাইন 90-র মান জানো 1। এদেরকে সংক্ষেপে মনে রাখার পদ্ধতিটাও মোটামুটি তোমাদের আলোচনা করা হয়েছে 9.2 চ্যাপ্টারে। এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের হাতিয়ার, অস্ত্র, যা যা তুমি ব্যবহার করে এই চ্যাপ্টারটা করে ফেলবা। এই চ্যাপ্টারের সুন্দর একটা নাম দিছি আমি। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রশ্নটা পড়ো, চিত্রটা করো। প্রশ্ন পড়ে তুমি যদি চিত্র অঙ্কন করে ফেলতে পারো, তাইলেই তোমার এই চ্যাপ্টারের ম্যাথ শেষ। খুবই প্রাণবন্ত ম্যাথগুলো। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের উপরে 10 থেকে 17 পর্যন্ত মোটামুটি আজকের ক্লাসে করব, 10 থেকে 17 বা 18, এবং 3টা সৃজনশীল আছে, 19, 20, 21। এই সৃজনশীলের উপরে নেক্সট ক্লাস হবে, এরপরে বোর্ডের সৃজনশীল নিয়ে একটা দুইটা ক্লাস দিব আমরা ইনশাআল্লাহ। তো চলো আমরা চ্যাপ্টার শুরু করি। এই বিষয়টুকু জাস্ট একটু তোমাদের রিভিশন দেওয়ার জন্য, মনে করানোর জন্য। তাইলে আসো, উপরে আমি ফার্স্টে একটা প্রশ্ন তুলে রাখছি, এই প্রশ্নটা একটু পড়া যাক এবং চিত্রটা করা যাক। প্রশ্ন পড়ো, চিত্র করো। চ্যাপ্টারের নামই হচ্ছে প্রশ্ন পড়ো, চিত্র করো। এই সাইডে সুন্দর করে একটা চিত্র করব। ম্যাথ 2-3 লাইনের ম্যাথ, কোনো প্যারা নাই, রিল্যাক্স, ঠান্ডা মাথায়, ক্লিয়ার। দেখো, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এখানে একটা কথা আসে উন্নতি কোণ। উন্নতি শব্দের অর্থ তো তুমি জানোই। উন্নতি, উন্নতি শব্দের অর্থ হচ্ছে ডেভেলপমেন্ট করা। তুমি যেমন রেজাল্ট ভালো করতে থাকো তখন টিচার বলে তোমার উন্নতি হচ্ছে।
রেজাল্ট খারাপ করতে থাকলে বলে তোমার অবনতি হচ্ছে। তাহলে এই মনে করো এটা হচ্ছে ভূমি, ভূমির সমান্তরাল। তাহলে ভূমির সমান্তরালে উপরের দিকে যখন উঠে তখন তাকে বলা হয় উন্নতি কোণ, আর যখন নিচের দিকে নামে তখন তাকে বলা হয় অবনতি। বাস এইটুকু কনসেপ্ট হইলেই হবে, আর কিছুই লাগবে না তোমার। উন্নতি মানে ভূমির সাথে উপরের দিকে অ্যাঙ্গেল, অবনতি মানে ভূমির সাথে নিচের দিকে অ্যাঙ্গেল, কথা শেষ। বাস, আর কিচ্ছু তোমার লাগবে না। এইবার দেখো একটি মিনার আঁকো তুমি। এখন মিনার আঁকার জন্য তো কত সুন্দর কারুকার্য করে মিনার আঁকে, আমরা তো কারুকার্য করবো না, আমাদের দৃষ্টিতে এইটাই হচ্ছে একটা মিনার, এটাই হচ্ছে একটা মিনার। দাগটা কি সোজা হইলো? সোজা হইলো না। তাহলে আমাদের দৃষ্টিতে দেখো একটা মিনার কিভাবে আঁকবো। এই মনে করো একটা মিনার, আমি একটু ফ্রি হ্যান্ড যতটুকু করা যায় করি। একটি মিনারের পাদদেশ, পাদদেশ মানে পায়ের দেশ, এই হচ্ছে পাদদেশ। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, কিছু দূরে বলতে এই দিকে আসো, এই একটা স্থান, এটা তুমি ওই দিকেও যাইতে পারো, চিত্রটা ওই দিকেও হইতে পারে, তোমার ইচ্ছা। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তার মানে কিছু দূরে আসলা, আসার পরে এরকম অ্যাঙ্গেল করে উপরের দিকে তাকাইছো, মিনারের শীর্ষের দিকে তাকাইছো, তাকানোর পরে তুমি এই যে এরকম হাত দিয়া ভূমি সমান্তরাল একটা অ্যাঙ্গেল চিন্তা করছো, যে অ্যাঙ্গেলটার মান হচ্ছে 30 ডিগ্রি তুমি পাইছো। এই যে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে একটা মিনারের পাদদেশ, মিনারের দৈর্ঘ্যটা দিয়ে ফেলো, এবি হচ্ছে তোমার একটা মিনার। এবি মিনার থেকে কিছু দূরে অর্থাৎ সি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, তার মানে সি বিন্দু থেকে শীর্ষের দিকে তাকাইলে, সি বিন্দু থেকে শীর্ষের দিকে তাকাইলে যেই কোণটা হয় সেটাই হচ্ছে উন্নতি কোণ। এই উন্নতি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। মিনারটির উচ্চতা দেখো এখানে উচ্চতা বলা আছে, উচ্চতা হচ্ছে 26 মিটার। তাহলে এই যে এবি এটাই মিনারের উচ্চতা, এইটা হচ্ছে মিনারের উচ্চতা হচ্ছে 26 মিটার। মিনার থেকে ওই স্থানের দূরত্ব, কোন স্থান? সি স্থান, যেখান থেকে উন্নতি কোণ দেওয়া আছে সেই স্থান। মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? তার মানে বি এবং সি হচ্ছে কত? আমি ধরে নিলাম এক্স। আগে ম্যাথটা করি, পরে এটাকে কিভাবে অলঙ্কৃত করবে এটা বলতেছি। যেহেতু মিনার সোজা ভাবে থাকে তাহলে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে তুমি ত্রিকোণমিতিক সকল অনুপাত ব্যবহার করতে পারো। ত্রিকোণমিতিক অনুপাতে 9.1 এর কনসেপ্টই ছিল একটা অ্যাঙ্গেল এবং একটা বাহু দেওয়া থাকলে অপর বাহু বের করা যায়, একটা অ্যাঙ্গেল এবং একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অপরটা বের করা যায়। তাইলে দেখো এইটা হচ্ছে লম্ব। কিভাবে বুঝলাম লম্ব? কারণ এই যে এখানে 30 ডিগ্রি থিটা দেওয়া আছে, থিটা কোণের বিপরীতটাই হচ্ছে লম্ব, এবং থিটার সাথে যেটা লাগানো সেটাই হচ্ছে ভূমি। এখন ঘটনা হচ্ছে লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। লতি ভূতি লঘু। এই দেখো লম্ব এবং ভূমির অনুপাত কে নিয়ে আসে? ট্যান থিটা। অথবা তুমি তোমার মতো করে পড়ো, সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমির অনুপাত কে নিয়ে আসে? ট্যান থিটা। লম্ব এবং ভূমির অনুপাত কে নিয়ে আসে? ট্যান থিটা। তো তুমি খালি লিখবা যে আজা। আজা মানে বুঝো তো? আজা মানে আমরা জানি, আমরা জানি হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব ডিভাইডেড বাই ভূমি। এত ডিটেলসেও লিখবা না, আমি একটু মায়া কইরা প্রথম ম্যাথটাতে ডিটেলস লিখি। এখানে দেখো ট্যান থিটা, থিটার মান 30 ডিগ্রি, তাহলে ট্যান থিটার জায়গায় বসাই দাও 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। এখানে লম্বের মান কত দেখো তো? লম্বের মান হচ্ছে 26 ডিভাইডেড বাই ভূমিকে কত ধরে নিছি আমরা? x। এবার তুমি tan 30 ডিগ্রির মান জানো না? tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে এই যে এখানে দেখো 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 26 ডিভাইডেড বাই x। অতএব x ইকুয়াল টু 26√3। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। x ইকুয়াল টু 26√3। এটাকে একটু এইচডি করা যায়, মানে সম্পূর্ণ মিটারে নেওয়া যায়। তাহলে 26√3 এটা হচ্ছে 45.003 মিটার ইকুয়াল টু 45.003 মিটার। এভাবেও তুমি লিখতে পারো। এইটুকুই ম্যাথ, ম্যাথ আর বেশি কিছু না, কিন্তু এখানে একটু গুছানোর ব্যাপার আছে। গুছানোর ব্যাপারটা হচ্ছে অনেকটা সম্পাদ্যের মতো তুমি নিজের ভাষায় লিখবা। যে ধরি মিনারটি এবি, ধরি মিনারটির উচ্চতা এবি সমান, এই যে এখানে একটু লেখা নিবা যে ধরি, ম্যাথ কিন্তু এই অংশই, এরপরে আর ম্যাথ নাই, এই অংশটুকুই ম্যাথ।
তুমি জাস্ট এই যে গুছানোর জন্য উপরে একটু কি লিখতে হবে এটা আমি ফার্স্টের ম্যাথে লিখবো, বাকিগুলোর ক্ষেত্রে লিখবো না, তোমরা নিজেদের ভাষায় গুছাবা। ধরি মিনারটির উচ্চতা এ বি সমান সমান 26 মিটার। ভূমি হতে এক্স দূরত্বে, এক্সটা তো ধরে নিতে হবে, তাহলে লেখো ভূমি হতে সি বিন্দুর দূরত্ব অথবা বিসি সমান সমান এক্স মিটার এবং কোণ এ সি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই তো কাজ শেষ। এখানে একটু বলে দিও যে উন্নতি কোণ, এটা কি কোণ? উন্নতি কোণ, উন্নতি কোণ। এইভাবে একটু বলে দিবা, বলে দিলে কাজ শেষ। একদম সহজ, প্রত্যেকটা ম্যাথে এইভাবে হবে। তো পরবর্তী ম্যাথে একটু দেখা যাক কি করা যায়। একদম সিমিলার কোশ্চেন, আগের কোশ্চেনটার খুব কাছাকাছি কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। দেখো, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে প্রথমে একটি গাছ অঙ্কন করো। এই হচ্ছে মনে করো যে এই যে একটি গাছ, ঠিক আছে, এই হচ্ছে একটি গাছ। পাদদেশ মানে হচ্ছে এই যে পায়ের দিক। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তার মানে এই দিক থেকে হেঁটে হেঁটে তুমি 20 মিটার চলে আসছো। এই 20 মিটার দূরে একটা বিন্দু পাইছো, তো গাছটাকে ধরে নাও হচ্ছে এ বি একটা গাছ। এ বি একটা গাছ, এটা গাছ আঁকানোর বুঝ সুবিধার জন্য আমি এটা দিছি, কিন্তু এটা চিত্রের মধ্যে দিবা না। তাহলে এ বি হচ্ছে একটি গাছ। এ বি গাছের পাদদেশ অর্থাৎ বি বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে এসে তুমি গাছটার শীর্ষের দিকে তাকাইছো। তাকানোর ফলে উন্নতি কোণ পাইছো 60 ডিগ্রি। তার মানে এইখান থেকে এই দিকে তাকাইছো, তাকানোর ফলে যে উন্নতি কোণটা পাইছো সেই উন্নতি কোণটা 60 ডিগ্রি। এই যে যে উন্নতি কোণ, এই উন্নতি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা, ধরে নাও উচ্চতা সমান এইচ, এই উচ্চতা এইচ সমান হোয়াট। এখন তুমি তাকাও, এটা যদি থিটা হয়, লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমির অনুপাত কে নিয়ে আসে? ট্যান থিটা। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, কারণ থিটা তোমাকে দেওয়া আছে। লম্ব এবং ভূমির অনুপাত নিয়ে আসে ট্যান থিটা, তাহলে ট্যান, এটা একটু লিখতে হবে। আচ্ছা, আরেকটা ম্যাথ একটু ডিটেইলস করি, তখন লিখবা এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে tan অ্যাঙ্গেলের জায়গায় লিখবা এসিবি ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে এবি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বিসি। এত বা tan কোণ এসিবি এর মান দেওয়া আছে, এসিবি এর মান হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু এবি কে তুমি এইচ ধরে নিছো, বিসি এর মান হচ্ছে 20। এত বা tan 60 ডিগ্রির মান কত? রুট 3। tan 60 ডিগ্রির মান কত? রুট ওভার 3 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 20। তো ক্রস গুণ করে দাও, এইচ ইকুয়াল টু 20 রুট 3 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে চাইলে তুমি একটু এইচডি করতে পারো। 20 রুট 3 কত হয়? 20 রুট 3 ইকুয়াল টু 34.64, 34.64 মিটার। এই তো অ্যান্সার। খুবই সিম্পল জিনিস। তাহলে ফার্স্ট একটু বুঝাইতে হবে যে ধরি গাছটির উচ্চতা এ বি সমান সমান এইচ এবং পাদদেশ বি বিন্দু হতে 20 মিটার দূরে সি বিন্দু অর্থাৎ বিসি ইকুয়াল টু 20 মিটার এবং শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান সমান 60 ডিগ্রি হলে এরপর এই লাইন এ বি সি সমকোণী ত্রিভুজে। কাজ শেষ। এত সহজ সহজ জিনিস, এগুলা কি ভাবা যায়? চলো আরো কিছু ম্যাথ করি। দেখো কোশ্চেন নাম্বার 13, 12 নম্বর তোমাদের জন্য এইচডব্লিউ। 13 নম্বর কোশ্চেনটা দেখো, ঘটনা কি বলছে। এখানে অবনতি কোণ নিয়ে কাজ করতে হবে। দেখো, একটি ঘরের ছাদের কোন বিন্দু থেকে 20 মিটার দূরে, তার মানে এই যে যে 20 মিটার দূরত্ব, এই 20 মিটার দূরত্বটা হচ্ছে ছাদের কোন বিন্দু থেকে, একটি ঘরের ছাদের কোন বিন্দু। এই মনে করো ঘর, ঘরের রুমগুলো সব এই সাইডে আছে, ঠিক আছে। আমরা ঘরের এক সাইড অঙ্কন করলাম। একটা বিল্ডিং কে যদি তুমি অঙ্কন করো বা দেখো, একটা বিল্ডিং এর এক সাইড দেখলে এরকমই লাগবে না দেখতে? আরে আমার দাগগুলো সবসময় বাঁকা হয়ে যায়। এই মনে করো যে একটি ঘর, এই সাইডে রুম। একটি ঘরের ছাদের কোন বিন্দু থেকে, এই হচ্ছে ঘরের ছাদের বিন্দু, এ বিন্দু,
ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার নিচে নেমে আসছো, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 20 মিটার। 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। এই অবনতি কোণটা কিভাবে অঙ্কন করব? অবনতি কোণ 30 ডিগ্রি। অবনতি কোণ এটা সবসময় ভূমির সাথে অথবা ভূমির সমান্তরালে হবে। তো এই যে এটা যদি ভূমি হয়, তাহলে এখানে ভূমির সমান্তরাল কিছু অঙ্কন করতে হবে। এই যে এই কোণটা হবে 30 ডিগ্রি, এই অবনতি কোণটা হবে 30 ডিগ্রি। বুঝাইতে পারলাম? তো চিত্র এই লাইনগুলো বড় করে না দিলেও হয়, এই লাইন বড় করে দিব না। তাহলে হচ্ছে এবি একটি বিল্ডিং, এবি একটি বিল্ডিং, বিসি হচ্ছে ভূমির সমান্তরাল বা ভূমি। তাহলে উপরে এই যে ইএফ, এটা হচ্ছে ভূমির সমান্তরাল একটা রেখা। ইএফ ভূমি সমান্তরাল একটা রেখা, যেটা হচ্ছে বিল্ডিংটার ছাদ বরাবর, ছাদের সাথে ভূমির সমান্তরালে কল্পনা করা হয়। এবার অবনতি কোণ মানে তো নিচের দিকে কোণ, এই কোণটা 30 ডিগ্রি। এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে। কথা হচ্ছে তোমাকে বের করতে বলছে ঘরটির উচ্চতা, এই যে এই উচ্চতা এইচ এর মান তোমাকে বের করতে বলছে। এখন তুমি জানো সমকোণী ত্রিভুজ এটা, কারণ বিল্ডিং তো সোজা হয়। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহুর মান এবং একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলেই অপর বাহু বের করা যায়। তোমাকে বাহুর মান দেওয়া আছে, এটা যদি সমকোণ হয় তাহলে এই যে 20 ডিগ্রি, এটা হচ্ছে ত্রিভুজের অতিভুজ। বাহুর মান দেওয়া আছে, কিন্তু তোমাকে থিটা দেওয়া নাই। কিন্তু দেখো তো অবনতি কোণ দেওয়া আছে। এখন তুমি জানো এই যে যে ইএফ রেখা, এই ইএফ রেখাটা কি ভূমির সমান্তরাল, ভূমি হচ্ছে বিসি, এবং এসি যদি তাদের ছেদক হয়, এসি যদি তাদের ছেদক হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই যে এই কোণটাও কি হতে হবে? 30 ডিগ্রি হতে হবে, একান্তর কোণ। তাহলে কথাটা কিভাবে লিখবো? কথাটা লিখতে হবে, আমি মুখে বলে দেই, তোমরা লিখে নিও। যে মনে করি এবি হচ্ছে ঘরটির উচ্চতা, ধরি এবি সমান সমান এইচ, কাজ শেষ। এবার ছাদের কোন বিন্দু এ বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে, অর্থাৎ এসি সমান সমান 20 মিটার, ঘরটির অবনতি কোণ। এই অবনতি কোণ কথাটা যখন বলবা তখন এইভাবে লিখবা, অবনতি কোণ। অবনতি কোণ, কোণ ই এ সি সমান সমান কোণ হবে এ সিবি সমান সমান 30 ডিগ্রি, একান্তর কোণ। এই কথাটা তুমি একটু লিখে দিবা এই ম্যাথের ক্ষেত্রে। লেখার পরে এরপরে তুমি আসো এবিসি সমকোণী ত্রিভুজ। এখন তুমি পিথাগোরাসে চলে যাবা। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে তোমাকে অতিভুজ দেওয়া আছে এবং লম্বের মান বের করতে হবে। অতিভুজ এবং লম্বের অনুপাত কে নিয়ে আসে? সাগরে লবণ অতি, লবণ লম্ব এবং অতিভুজের অনুপাত নিয়ে আসে সাইন থিটা। তাহলে তুমি বলতে পারো সাইন কোণ এ সি বি ইকুয়াল টু লম্ব হচ্ছে এ বি, এই যে এটা হচ্ছে লম্ব কারণ এখানে থিটা পেয়ে গেছো, এবং অতিভুজ হচ্ছে এসি। পরের লাইনে তুমি যদি মান বসাও সাইন কোণ এ সি বি, এর মানে তো হচ্ছে 30 ডিগ্রি পাইছো, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি, এ বি কে তুমি এইচ ধরে নিছো, ডিভাইডেড বাই এসি কে তুমি 20 ধরে নিছো। এইবার বলো তো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে সাইন 30 ডিগ্রির মান বসাই দাও, হাফ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 20। এখানে 2 দ্বারা এটাকে কাটলে হচ্ছে 10, অতএব তুমি লিখতে পারো এইচ ইকুয়াল টু 10 মিটার, অর্থাৎ ঘরটির উচ্চতা হচ্ছে 10 মিটার। কথা শেষ। তাহলে ঘটনা কি, অবনতি কোণ যখন তোমাকে বলবে, এই অবনতি কোণ অঙ্কন করার জন্য হলেও তোমার ভূমির সমান্তরাল একটা রেখা চিন্তা করে নিতে হবে। ভূমির সমান্তরাল রেখা যদি চিন্তা করতে না পারো তাহলে তুমি অবনতি কোণ বের করতে পারবা না। ভূমির সমান্তরাল রেখা এর সাথে নিচের দিকে কোণটা হচ্ছে অবনতি কোণ। আমরা জানি নিচের দিকে অবনতি কোণ মানে নিচের দিকে। এরপরে অবনতি কোণ যেহেতু ভূমির সমান্তরালে রেখার সাথে কল্পনা করছো, তাহলে ভূমির সাথে সেটা একান্তর কোণ গঠন করবে। তাহলে অবনতি কোণ 30 ডিগ্রি হলে তার একান্তর কোণ 30 ডিগ্রি, অর্থাৎ কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। এরপরে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবা। বুঝাইতে পারছি? এখন চলো একটু অ্যাডভান্স টাইপে যাই। 14 নাম্বার, এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন ধরতে পারো, খুবই ইন্টারেস্টিং এবং খুবই বাস্তবসম্মত একটা ম্যাথ। প্রশ্নটা আগে একটু দেখে নাও। ভূতলস্থ কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি,
ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে আসো গল্পটা দেখো কি হয়। মনে করো এই হচ্ছে একটা নতুন স্তম্ভ। স্তম্ভ বুঝো, মনে করো যে মোবাইল নেটওয়ার্কের টাওয়ার দেখছো না, কত বড় বড় টাওয়ার লাগানো হয়। এই হচ্ছে তোমাদের গ্রামে বা তোমাদের এলাকায় নতুন একটা মোবাইলের টাওয়ার লাগানো হইলো। এই টাওয়ারটার উচ্চতা এবি, কিন্তু অ্যাকুরেট উচ্চতা কত এটা তুমি জানো না। এখন এইটা হচ্ছে মনে করো যে ভূমি, আরে এইদিকে মনে করো হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তো ভূমির পরবর্তী অংশ লাগবে না। এইখানে তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে বসে আছো ঠিক এই পয়েন্টটাতে, এই পয়েন্টটার নাম দাও সি পয়েন্ট। সি পয়েন্টে তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে বসে আছো, বসে বসে গল্প করতেছো। এই মুহূর্তে তোমার কাছে মনে হইলো যে টাওয়ারটা যেহেতু নতুন, এটার উচ্চতা কত এটা মাপা দরকার। তখন তোমরা কি করলা, এখান থেকে ভূমি থেকে টাওয়ারের শীর্ষের দিকে এইরকম অ্যাঙ্গেল করে তাকাইলা, হাতের সাথে যে এরকম অ্যাঙ্গেল করে তাকাইলা, ভূমির সাথে দেখলা এই যে এরকম একটা কোণ উৎপন্ন হয়, এই হচ্ছে ভূমি, এই হচ্ছে অ্যাঙ্গেল। দেখছো কি সুন্দর একটা কোণ উৎপন্ন হয়ে যায়। এরকম ভাবে সে মেপে দেখলো যে এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার মান 60 ডিগ্রি। ভালো কথা। এখন এই অ্যাঙ্গেলের মান যেহেতু 60 ডিগ্রি, তাহলে আমি টাওয়ারটির উচ্চতা কিভাবে বের করব? তখন এক ফ্রেন্ড বলতেছে যে চল এক কাজ করি, আমরা তো ত্রিকোণমিতি পড়ে আসছি, তাহলে সি থেকে বি পর্যন্ত মেপে ফেলি। সি থেকে বি পর্যন্ত যদি 10 মিটার, 20 মিটার, 25 মিটার যাই হয় হবে, একদম টাওয়ারের গুড়া পর্যন্ত মাপবো, মেপে আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে উচ্চতা বের করে ফেলবো। ওয়েল এনাফ, খুব সুন্দর একটা ডিসিশন। কিন্তু মনে করো টাওয়ারটা যেই জায়গায় আছে ওই জায়গায় একটা রেস্ট্রিক্টেড এরিয়া। রেস্ট্রিক্টেড এরিয়া বলতে কি, মনে করো যে একটা বাউন্ডারি দেওয়া আছে, ওই টাওয়ারের কাছে তুমি যাইতে পারবা না। দেখো টাওয়ার গুলা যেখানে করে ওরা নির্দিষ্ট একটা জায়গা নিয়ে বাউন্ডারি করে দেয়, সুতরাং তুমি অ্যাকুরেট মান বের করতে পারতেছো না। অথবা এমন হতে পারে তুমি এই সাইডে বসে আছো, টাওয়ারটা আছে নদীর ওই পারে, এই নদী পার হওয়ার কোনো ব্যবস্থা তোমার কাছে নাই, এরপরেও তুমি উচ্চতা বের করতে চাও। সহজ কথায় সি থেকে বি তে তুমি যেতে পারবা না। তখন আরেকটা বুদ্ধি করা যায়। সেই বুদ্ধিটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত সরে আসছি দেখেই তো উন্নতি কোণ 60 ডিগ্রি হয়েছে। তুমি যখন বি বিন্দুতে ছিলা তখন কোণ কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি ছিল। তুমি যখন বি থেকে একটু সরে আসছো কোণ হয়েছে 89 ডিগ্রি। আরো সরে আসছো 85 ডিগ্রি, আরো সরে আসছো 80 ডিগ্রি, আরো সরে আসছো 70, 65, এইভাবেই তো একটা সময় 60 ডিগ্রি হয়েছে, তাই না? আচ্ছা, তার মানে আমি যে এই যে একটু একটু পিছে সরে আসতেছি এই জন্য কোণের মান কমতেছে। তখন তুমি চিন্তা করলা যে চল এক কাজ করি, আমরা সামনের দিকে যেহেতু যেতে পারবো না, পিছনের দিকে যাই। পিছনের দিকে কতক্ষণ পর্যন্ত যাব? যেখানে যেয়ে দেখবো যে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়েছে সেখানে আমরা থামবো। আমি 30 ডিগ্রি কেন বললাম, তোমাদের হিসাবটা 30 ডিগ্রি নিয়ে করতে বলছে। তুমি যদি বাস্তব ভাবে প্র্যাকটিস করতে চাও তাহলে উন্নতি কোণ 45 ডিগ্রি হলে তুমি থেমে যাও, তাইলেও তুমি শীর্ষের উন্নতি কোণ বের করতে পারবা। তুমি যদি উন্নতি কোণ এখানে 60 আছে, তো তুমি যদি 50 ডিগ্রিতে এসেও থামো তাও তুমি বের করতে পারবা। কিন্তু আমরা 30, 45 এর মধ্যেই থাকতে চাই, তো তারা বলছে 30 ডিগ্রি। সো তুমি হাঁটতেছো, দুই ফ্রেন্ড মিলে হাঁটতে হাঁটতে মনে করো এই বিন্দুটাতে এসে পৌঁছায় গেছো। এই বিন্দুটা হচ্ছে মনে করো ডি বিন্দু। এই ডি বিন্দু আইসা যখন উপরের দিকে তাকাইছো তখন তুমি দেখছো তোমার উন্নতি কোণ হয়েছে 30 ডিগ্রি। কারণ তুমি যত দূরে যাবা তোমার উন্নতি কোণের মান তত কমতে থাকবে, যত কাছে যাবা উন্নতি কোণের মান একটা সময় 90 ডিগ্রি হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে পরবর্তী রাস্তা তো তোমার দরকার নাই, পরবর্তী রাস্তাটা মুছে ফেললাম। এই যে এখানে টাওয়ারের ওই সাইডে যে রাস্তা আছে এটাও তোমার দরকার নাই, এটাও মুছে ফেললাম। এইবার দেখো চিত্রটা হয়েছে তোমাদের বইয়ের চিত্র। এখন এই যে যে কতটুকু পিছানোর পরে তুমি উন্নতি কোণ 30 ডিগ্রি পাইছো, সেটার মান তারা বইলা দিছে 25 মিটার পিছিয়ে যাওয়ার ফলে। তার মানে এই অংশটুকু হচ্ছে 25 মিটার। তাহলে 25 মিটার পিছনে ডি বিন্দুতে তুমি উন্নতি কোণের মান পাইছো 30 ডিগ্রি। এখন তোমার কাছে চাইছে টাওয়ারের উচ্চতা, তো টাওয়ারের উচ্চতা h ইকুয়াল টু হোয়াট? তুমি ধরে নাও টাওয়ারের উচ্চতা সমান h। ম্যাথ কি বোঝানো শেষ? তাহলে এবি একটি টাওয়ার, এবি টাওয়ার থেকে তুমি একটা নির্দিষ্ট ডিসটেন্স সি বিন্দুতে বসে আছো, তাহলে বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া নাই, তুমি ধরে নাও বি সি এর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে বি থেকে অর্থাৎ পাদবিন্দু, বি বিন্দুটা হচ্ছে টাওয়ারের পাদবিন্দু, পাদবিন্দু থেকে সি বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ পাইছো হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ বি থেকে এক্স দূরত্বে টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং বি থেকে এক্স প্লাস 25 দূরত্বে টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি।
এই যে এই দূরত্ব কিন্তু শুধু 25 হিসাব করলে হবে না, পাদবিন্দু থেকে টোটাল দূরত্ব হিসাব করতে হবে। তাইলে এই যে ফার্স্টে কয়েকটা কথা একটু তুমি লিখে নিয়ে ফেলো বাংলায়। কি কি লিখবা? ধরি উচ্চতা সমান AB সমান H। তুমি আরেকটু ডিটেইলস লিখো, আমি সংক্ষেপে বললাম উচ্চতা AB সমান H। এরপরে BC ইকুয়াল টু X, এবং তাহলে তুমি দেখো তো BD, BD সমান সমান কত হবে? 25 প্লাস X হবে না? এই 25 এবং X যদি যোগ করি তাহলেই তো আমি BD পাই। তারপরে দেখো তো তোমাকে এখানে কি কি দেওয়া আছে? কোণ ACB, কোণ ACB ইকুয়াল টু কত দেওয়া আছে? 60 ডিগ্রি, এবং কোণ ADB, ACB এবং কোণ ADB সমান সমান দেওয়া আছে 30 ডিগ্রি। এই কথাগুলো তুমি লিখবা, আমি আর কিছু বললাম না। এবার আমরা দেখো এখানে এই একটা সমকোণী ত্রিভুজ পাইছি, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি, ত্রিভুজ এবিসি বা এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে এই হচ্ছে একটা ত্রিভুজ পেলাম। আরেকটা ত্রিভুজ পাচ্ছি হচ্ছে এবিডি। এই বি বিন্দুকে কিন্তু রাখতে হবে, কারণ 90 ডিগ্রি কোণ একমাত্র বি এর সাথে উৎপন্ন করে, অন্য কোথাও কিন্তু 90 ডিগ্রি উৎপন্ন করে নাই। তাহলে আরেকটা ত্রিভুজ হবে বড় ত্রিভুজটা এবিডি। এই দুইটা ত্রিভুজ এবিসি থেকে আমি কি পাই দেখো, লম্ব মান বের করতে হবে। এটা যদি 60 ডিগ্রি হয় এটা লম্ব, এটা তো এখন আর লেখার কিছু নাই, ভূমির মানও তোমাকে দেওয়া নাই। তাহলে দেখো তো এইখান থেকে আমি কি পাই? tan, এখানে থিটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমি সরাসরি লিখতে পারি tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে h ডিভাইডেড বাই ভূমি হচ্ছে x। এখন তোমার তো h এর মান লাগবে, তোমার লাগবে কার মান? h এর মান। আমি ফার্স্টেই বলছি এই ত্রিভুজ থেকে বের করা যাবে না, কারণ এই যে এখানে ভূমির মানও নাই। তাহলে দেখো দুইটা অজানা রাশি h এবং x, একটা সমীকরণ থেকে দুইটা অজানা রাশির মান কখনোই বের করা যায় না, মিনিমাম দুইটা সমীকরণ লাগবে। তো এইখান থেকে আমি এক কাজ করি, tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু h ডিভাইডেড বাই x, h ডিভাইডেড বাই x। এতবা একটু কাজ করি, h ইকুয়াল টু √3x, এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার আবার এখন তুমি কি করবা? এই যে এ বি ডি সমকোণী ত্রিভুজ আছে না, এ বি ডি সমকোণী ত্রিভুজে, এ বি ডি সমকোণী ত্রিভুজে এখন দেখো তো tan থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমি সরাসরি লিখে দিই tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, tan থিটা তো সবসময় লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এইচ, আর ভূমি কত? বিডি। ভূমি কত? বিডি। দেখো তো বিডি এর মানটা আমি বের করে রাখছি না? বিডি এর মান কত বের করছি? 25 প্লাস এক্স বের করে ফেলছি। এবার একটু ক্যালকুলেশন করো, tan 30 এর মান 1/√3 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 25 প্লাস এক্স। সাইডে চলে যায়, নিচে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, এই লাইনটা লাস্ট দেখা যায়। এখন দেখো এইখানে h এবং x আছে সমীকরণ 1, সমীকরণ 2 এও h এবং x আছে, এখানে যে কোনো একটা মান বসাই দিলে কাজ হয়ে যাবে। তাহলে আসে একটু ক্রস গুণ করি, ক্রস গুণ করলে কত হবে? √3h ইকুয়াল টু, এই যে 1 এর সাথে এগুলা গুণ করলে কোনো চেঞ্জ হবে না, 25 প্লাস x। এই যে দেখো এটা হচ্ছে সমীকরণ, চাইলে তুমি 2 নাম্বার সমীকরণ নাম দিতে পারো। এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2, কিন্তু আমরা সমীকরণ 2 দিব না। কেন সমীকরণ 2 দিব না? এই যে সমীকরণ 1 এ দেখো h এর মান বের করে রাখছি, এই h এর মানটা আমি সমীকরণে সরাসরি বসাই দেব, এই জন্য আমি 2 নং সমীকরণ দিব না। তাইলে দেখো এখান থেকে ক্যালকুলেশন কি হয়, এত বা √3 ইনটু h এর মান দেখো তো √3x কিনা, √3x ইকুয়াল টু 25 প্লাস x, এত বা √3 গুণ করলে পূর্ণ 3, তার মানে 3x, এই যে ডান সাইডের যে প্লাস x ছিল একে বাম সাইডে নিয়ে আসলে মাইনাস x ইকুয়াল টু 25। 3x থেকে যদি x বাদ দিয়ে দাও তাহলে থাকে 2x। তাহলে আমি সরাসরি লিখতে পারি x ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 2, এত বা x ইকুয়াল টু 25 কে যদি 2 দ্বারা ভাগ করো 12 দুগুণে 24, তার মানে 12.5 মিটার। এই যে একটা মান পাইছি, এই x এর মানটা পাইছি, x ইকুয়াল টু কত? 12.5 মিটার। কিন্তু আমার কাছে তো x এর মান চাই নাই, আমার কাছে চাইছে হচ্ছে h এর মান। তুমি এক কাজ করতে পারতা, এই ক্যালকুলেশন থেকে x এর মানকে প্রতিস্থাপন করে সরাসরি h এর মান আনতে পারতা, এই ক্যালকুলেশনে x এর মান প্রতিস্থাপন করে সরাসরি h এর মান আনতে পারতা। কিভাবে? এই যে এখানে x এর মান বসাই দিতাম, x এর মান কত পাইতাম? x ইকুয়াল টু h ডিভাইডেড বাই √3, তখন এই সমীকরণ থেকে সরাসরি h এর মান চলে আসতো।
সরাসরি। কিন্তু আমি কি করছি, আমি হচ্ছে এইচ এর মান বসাইছি, এই জন্য এক্স এর মান পাইছি, অসুবিধা নাই। এবার এইচ এর মান 1 নং এ বসাবো, 1 নং এ এইচ এর সরি এক্স এর মান বসিয়ে 1 নং এ এক্স এর মান বসিয়ে এই কাজটুকু আমি করে ফেলবো। এবার এইচ ইকুয়াল টু √3 ইন্টু এক্স এর মান কত পাইছো, 12.5। এটাকে একটু ক্যালকুলেশন করো, মিটার এককে আসবে। তাহলে √3 ইন্টু 12.5 একটু ক্যালকুলেশন করি। √3 ইন্টু 12.5 ইকুয়াল টু 21.650, 21.650, 21.650 মিটার। এই হচ্ছে উচ্চতা, 21.650 মিটার। আমি কি তোমাদের বুঝাইতে পারলাম? তাহলে দেখো, আমি টাওয়ারে না উঠে, টাওয়ারের কাছে না যেয়ে আমি কিভাবে টাওয়ারের উচ্চতা নির্ণয় করা শিখে গেলাম। কথা কি বোঝানো গেল? সো এইখানে যে তুমি 25 মিটার পিছনে আসছো, আসার ফলে 30 ডিগ্রি কোণ হয়েছে, তুমি এইখানে জাস্ট 1 মিটার পিছনে আসলেও পারতা। 1 মিটার পিছনে আইসা দেখতা কোণ কত ডিগ্রি হয়েছে, 58 ডিগ্রি না 59 ডিগ্রি, সেইটার জন্যও কিন্তু ম্যাথ হইতো। জাস্ট আমরা এখানে কি বের করলাম, প্রতি মিটারের জন্য উচ্চতা কতটুকু কমে, প্রতি মিটারের জন্য উচ্চতা কতটুকু কমে, তাইলেই তুমি বের করে ফেলতে পারবা যে আসলে উচ্চতা কতটুকু। অনুপাত মজার, তুমি যদি বিষয়টা ফিল করতে পারো অনেক মজা। দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করলে কাজ শেষ। দেখো বোঝা যায় কিনা, দেখো বোঝা যায় কিনা, পুরাটাই দেখা যায়, পুরাটাই দেখা যায়। এটা হচ্ছে 14 নম্বর ম্যাথ। ঠিক এই টাইপের আরো একটা ম্যাথ আছে 16 নম্বর। তাহলে চলো 16 নম্বরটা আমরা করি। 15 নম্বরটা এইচডব্লিউ পারবা। 15 নাম্বারটায় আমরা একটু করি, 16 নাম্বারটায় পারবা। 16 নাম্বার সব ঠিক আছে, শুধু মাঝখানে একটা নদী আছে, টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। 16 নাম্বার ম্যাথে কি হবে জানো, এই 16 নাম্বার ম্যাথে এই 25 এর জায়গায় হয়ে যাবে 32, 25 এর জায়গায় কি হয়ে যাবে 32। এরপরে তোমাকে এক্স এর মান এবং এইচ এর মান বের করতে বলছে, একদম সব সেম। জাস্ট এই যে এখানে 25 প্লাস এক্স লিখছি না, এটা হয়ে যাবে 32 প্লাস এক্স। 16 নাম্বার এইচডব্লিউ পারবা, 16 নাম্বার পারবা। 15 নাম্বারটাও পারবা। 15 নাম্বারটা আমি একটু করি, মানে এই কনসেপ্টটা আরেকবার একটু দেখি। দেখো সেম ম্যাথ, আগের ম্যাথে আমি অনেক কথা বলার চেষ্টা করছি, অনেক বোঝানোর চেষ্টা করছি, এই ম্যাথটাতে একদম শর্টকাট করি। তোমার কাছে মনে হতে পারে ম্যাথটা অনেক বড়, কিন্তু এখন তোমার কাছে মনে হবে প্রকৃতপক্ষে ম্যাথটা খুবই ছোট। কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, যদি মিনারের দিকে এগিয়ে যাও তাহলে উন্নতি কোণ তো বড় হবে, 45 থেকে 60 হয়। উচ্চতা নির্ণয় করতে বলছে, কিছুই না। এই মনে করো যে একটা মিনার আছে, এই হচ্ছে রাস্তা, এইখানে যখন দাঁড়াইছিল তখন মিনারের উন্নতি কোণ ছিল হচ্ছে, এইখানে যখন দাঁড়াইছিলাম তখন মিনারের উন্নতি কোণ, আরে বৃষ্টি হয়ে গেল না, এটা কিছু হইলো। এখানে যখন দাঁড়ানো ছিল তখন মিনারের উন্নতি কোণ হচ্ছে এই যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখান থেকে তুমি 60 মিটার সামনের দিকে অগ্রসর হইছো, এই যে দেখো বলিয়ে দিছে 60 মিটার সামনে অগ্রসর হইছো। তাহলে এই অংশটুকু ধরে নাও 60 মিটার। অগ্রসর হওয়ার পরে তুমি মিনারের দিকে তাকাইছো, মিনারের দিকে তাকানোর পরে তুমি দেখতে পারছো যে তোমার উন্নতি কোণ হয়ে গেছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে উচ্চতা এইচ ইকুয়াল টু হোয়াট, এই হচ্ছে এ এবং বি, বি হচ্ছে মিনারের পাদদেশ। তুমি প্রথম ডি বিন্দুতে ছিলা, ডি বিন্দু থেকে 60 মিটার সামনে সি বিন্দুতে আসছো। এবার মিনারের উচ্চতা এইচ কত, এবং বিসি কে তুমি এক্স ধরে নাও, তুমি জানো এই এক্স ছাড়া এটা বের করা যায় না। তাহলে প্রথমত এ বি সি ত্রিভুজ নিবা, তাহলে এ বি সি সমকোণী, এ বি সি সমকোণী ত্রিভুজে প্রথমে ছোট ত্রিভুজটা নিলাম, তাই না? এবিসি সমকোণী ত্রিভুজের থিটার মান 60 ডিগ্রি, লম্ব এবং অতিভুজের অনুপাত নিয়ে কাজ করব। তাহলে আমি লিখতে পারি tan 60 ডিগ্রি ইকুয়াল টু h বাই x। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু h ডিভাইডেড বাই x, অথবা h ইকুয়াল টু √3x, সমীকরণ 1। আবার এবার তুমি কোন ত্রিভুজ নিয়ে কাজ করবা, এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করবা। তাহলে লেখো এ বি ডি সমকোণী ত্রিভুজে, এ বি ডি সমকোণী ত্রিভুজে। আচ্ছা,
এবিডি সমকোণী ত্রিভুজে আবারও তুমি tan থিটাই নাও, এই যে এটা 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে এবি, এবি এর মান হচ্ছে এইচ, আর ভূমি হচ্ছে বিডি, তাহলে বিডি ইকুয়াল টু কত বলো তো 60 প্লাস এক্স কিনা, বিডি ইকুয়াল টু 60 প্লাস এক্স, তাহলে এখানে লিখে দাও 60 প্লাস এক্স। এটাকে ক্রস গুণ করলে tan 45 ডিগ্রির মান কত 1, tan 45 ডিগ্রির মান 1, তাহলে এইচ ইকুয়াল টু 60 প্লাস এক্স। এত বা আমাকে এইচ এর মান বের করতে বলছে, সো আমি এই যে এখান থেকে আরেকটা লাইন ক্যালকুলেশন করতে পারি, এখান থেকে x ইকুয়াল টু কত লেখা যায়, h ডিভাইডেড বাই রুট ওভার 3 লেখা যায়, তাহলে h ইকুয়াল টু 60 প্লাস x এর মান হচ্ছে h ডিভাইডেড বাই রুট ওভার 3। এত বা একটু ক্রস গুণ করে দাও, কিংবা বাম সাইডে নিয়ে আসো, বাম সাইডে নিয়ে আসলে h মাইনাস h ডিভাইডেড বাই রুট ওভার 3 ইকুয়াল টু 60। এই যে বাম সাইডে হচ্ছে তুমি h কমন নাও, h কমন নিলে কত পাও 1 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 ইকুয়াল টু 60। এত বা h ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই রুট ওভার 3। এটাকে সরাসরি ক্যালকুলেটরে চাইপা দিবা, অ্যানসার পাওয়া যাবে, যেটা পাবা সেটাই অ্যানসার। কথা কি বোঝানো গেল? কিংবা তুমি এখানে একটু লসাগু করো, এখানে লসাগু করলে কি পাবা 60 রুট 3, 60 রুট 3 প্লাস 8, 6 এইভাবে একটা অ্যানসার হয়। আরেকটা একটু ক্যালকুলেশন যদি করাই দিই, এত বা h ইকুয়াল টু এখানে রুট ওভার 3, তার মানে হচ্ছে এখানে থাকবে 60 রুট ওভার 3 প্লাস h, এত বা রুট ওভার 3h মাইনাস h, আচ্ছা রুট ওভার 3h ইকুয়াল টু 60 রুট ওভার 3 প্লাস h। ক্যালকুলেশন দুই এক লাইনে একটু ডিটেইলসে দিয়ে দেই, হ্যাঁ এই ক্যালকুলেশন তোমার উপরে নির্ভর করবে। h কে বামে নিয়ে আসো, এত বা রুট ওভার 3h মাইনাস h ইকুয়াল টু 60 রুট ওভার 3। এত বা তুমি যদি h কমন নাও তাহলে পাবা রুট ওভার 3 মাইনাস 1 ইকুয়াল টু 60 রুট 3। এত বা h ইকুয়াল টু 60 রুট ওভার 3 ডিভাইডেড বাই রুট ওভার 3 মাইনাস 1। এটাকে ক্যালকুলেটরে বসাও, অ্যানসার চলে আসবে মিটারে। এখন এই সমস্যার জন্য, মানে এখানে রোট আসে, এই সমস্যার জন্য আমি যেটা প্রিফার করি এখানে h এর মান বসাই দেওয়া। h এর মান বসাই দিলে তুমি x এর খুব চমৎকার একটা মান পাবা, x এর মানটা আবার যদি তুমি সমীকরণ 1 এ বসাই দাও তখন তুমি h এর মান পেয়ে যাবা। এটা নির্ভর করে সম্পূর্ণ তোমার ক্যালকুলেশন স্কিলের উপর। এখান থেকে তুমি x এর মান বের করে সমীকরণ 1 এ x এর মান বসাই দাও, h এর মান পেয়ে যাবা, আর না হলে এই যে h এর মান সরাসরি পেয়ে যাবা। কাজ একই, একই স্টেপ করতে হবে। এখানে যেমন ক্যালকুলেশন একটু বড় হয়, ওখানে ক্যালকুলেশন ছোট হবে, স্টেপ দুটো হবে, পরিশ্রম একই লাগবে, সময় একই লাগবে। বুঝতে পারছি? এবার চলো, এবার কিছু ম্যাথ করা যাক, হচ্ছে যে গাছ ভেঙে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে থাকে না, এই টাইপের একটা দুটা ম্যাথ দেখা যাক। দেখো খুবই চমৎকার একটা ম্যাথ, 17 নম্বর, একটু ডিফারেন্ট ক্যাটাগরি। একটা খুঁটি, বাঁশ খুঁটি হাবিজাবি দেখছো না, বা গাছ এই যে এরকম দাঁড়ায় থাকে, পরেও ভেঙে যায়, ভাঙ্গা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না, এই উপরের অংশের সাথে জোড়া লেগে থাকে। মানে এই হচ্ছে একটা গাছ, হ্যাঁ এই হচ্ছে একটা গাছ, ও এখান থেকে ভেঙে গেছে, ভেঙে এইরকম ভাবে থাকে, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না, এইভাবে থাকে। তো এখানে একটা কোণ উৎপন্ন করতে পারে, আবার ভূমির সাথেও কোণ উৎপন্ন করতে পারে। তোমাকে বুঝতে হবে কি বলছে। যদি বলে দণ্ডায়মান অংশ গাছের, কিন্তু এই যে এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, দণ্ডায়মান অংশ, আর ভাঙ্গা অংশ কোনটা বলতো? দণ্ডায়মান অংশ কি, যে অংশ দাঁড়ায় আছে, দাঁড়ানোকে সঠিক ভাষায় বলা হয় দণ্ডায়মান, আর এটা হচ্ছে ভাঙ্গা অংশ, এই হচ্ছে ভাঙ্গা অংশ। এখন যদি বলে দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করে, তো এইটা, আর যদি বলে ভূমির সাথে কোণ উৎপন্ন করে তাইলে হচ্ছে এটা। এখন আমাদের প্রশ্নতে কি বলছে আমরা একটু দেখি। বলছে একটি 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো আমাদের কিন্তু বলছে ভূমির সাথে, এই কথাটা গুরুত্বপূর্ণ, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য চাইছে, মানে যে অংশটুকু বাঁকা হয়ে আছে ওই অংশের দৈর্ঘ্য চাইছে। তো এই মনে করো যে একটা খুঁটি, আর একটু ছোট করি, এই মনে করো একটা খুঁটি, এই সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য কত 64 মিটার, এই সম্পূর্ণ খুঁটিটা কিন্তু 64 মিটার। এখন খুঁটিটা সাপোজ এইখানে ভেঙে গেছে, এইখানে ভাঙলে এই যে উপরের অংশটা আছে, এই উপরের অংশটা নিচের দিকে পড়বে, এটা কিন্তু এই উপরের অংশ পড়লো, নিচের দিকে পড়ে এই মনে করো ভূমি, ভূমির সাথে সে কোণ উৎপন্ন করবে। ভূমি তো এত বড় দেওয়ার দরকার নাই, ভূমির সাথে সে কোণ উৎপন্ন করবে কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোন অংশ? ভাঙ্গা অংশ। কোন অংশ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ভাঙ্গা অংশ। তাইলে আগেই বললাম এইটা হচ্ছে দণ্ডায়মান অংশ,
সরি, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, দণ্ডায়মান মানে যে অংশ দাঁড়ায় আছে, আর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ভাঙ্গা অংশ। এটাই তো তোমার বোঝার বিষয়। এইবার দেখো কি বলছে, তোমার কাছে চাইছে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য চাইছে না? এই দেখো খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। তো ভাঙ্গা অংশের দৈর্ঘ্যকে আমি এক্স ধরে নিব, তাহলে সরাসরি আমার এক্স এর মান এসে যাবে। তাহলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত বলো তো? সম্পূর্ণ খুঁটি যদি 64 মিটার হয় এবং এক্স মিটার যদি ভেঙে যায়, তাহলে 64 থেকে এক্স বাদ দিলে আমি পাবো দণ্ডায়মান অংশ। তাহলে 64 মাইনাস এক্স, এই অংশটুকু হবে দণ্ডায়মান অংশ। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, খুঁটিটা ফার্স্টে একদম সোজা ছিল, 90 ডিগ্রি ছিল, এই তো সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কিভাবে লিখবো? মনে করি হচ্ছে এই যে এইভাবে লিখতে পারো যে এ বি একটি খুঁটি, এ সি উচ্চতায় খুঁটিটা ভেঙে যায় এবং ভূমির সাথে সি বিন্দুতে ভাঙ্গা অংশ কোণ এ, আচ্ছা এটাকে সি দিছি, তাহলে ভূমির সাথে ডি বিন্দুতে, ভূমির সাথে ডি বিন্দুতে ভাঙ্গা অংশ কোণ এডিসি সমান সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরি ডিসি সমান খুঁটিটির ভাঙ্গা অংশ, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত ধরে নিছো? এক্স। তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত ধরছো? এক্স। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত? এক্স। ডিসি সমান এক্স। এবং ভাঙ্গা অংশ ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণ হচ্ছে এ ডিসি। এই এডিসি ইকুয়াল টু কত দেওয়া আছে? 60 ডিগ্রি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে একটা খুঁটি মাঝখান না, একুরেট মাঝখান বলে নাই তারা, মাঝামাঝি কোন একটা জায়গায় ভাঙছে, ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, কিছু অংশ গাছের সাথে লেগে আছে আর কিছু অংশ ভূমির সাথে পড়ে গেছে। ভালো কথা, ভূমির সাথে পইরা একটা কোণ উৎপন্ন করছে। এই কোণটা কে উৎপন্ন করবে? ভাঙ্গা অংশ। কারণ খুঁটিটা যখন ভাঙবে তখন দুইটা অংশ হবে, উপরের অংশ যেটা ভেঙে নিচে পড়ছে সেটাকে বলা হয় ভাঙ্গা অংশ, আবার নিচের অংশ যে অংশটা এখনো ভাঙে নাই দাঁড়ায় আছে তাকে বলা হয় দণ্ডায়মান অংশ। ভাঙ্গা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই যে ভাঙ্গা অংশ সিডি, এটাকে আমি ধরে নিলাম এক্স। তাহলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত হবে? সম্পূর্ণ খুঁটি যদি 64 হয়, 64 থেকে যদি ভাঙ্গা অংশ বাদ দিয়ে দাও, 64 মাইনাস এক্স, এটাই তো দণ্ডায়মান অংশ। কোশ্চেন হচ্ছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এটা যদি থিটা হয়, দণ্ডায়মান অংশটা হচ্ছে লম্ব এবং ভাঙ্গা অংশটা হচ্ছে অতিভুজ। তাহলে তুমি সমকোণী ত্রিভুজে কোন সূত্রটা ব্যবহার করতে পারো? লম্ব এবং অতিভুজ। সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, এখানে লম্ব হচ্ছে 64 মাইনাস এক্স ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে শুধু এক্স, ক্যালকুলেশন করে এক্স এর মান চলে আসবে সাইন 60 ডিগ্রি রুট ওভার 3/2 ইকুয়াল টু 64 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, ক্রস গুণ করে দাও, রুট ওভার 3x ইকুয়াল টু 64 দ্বারা গুণ করো, 64 দ্বিগুণ হচ্ছে 128 মাইনাস 2x, অথবা রুট ওভার 3x প্লাস 2x ইকুয়াল টু 128, অথবা x কমন নাও, পাবা হচ্ছে রুট ওভার 3 প্লাস 2 ইকুয়াল টু 128, অথবা সরাসরি করব x ইকুয়াল টু 128 কে ভাগ করে দিব রুট ওভার 3 প্লাস 2, এইবার এখানে একক দিব মিটার। এইবার আসো তো ভাগ করলে কত হয় দেখি। 128 কে ভাগ করব হচ্ছে রুট ওভার 3 প্লাস হচ্ছে 2 দ্বারা, তাহলে 34.29, 34.29 মিটার। এই 34.29 মিটার হচ্ছে খুঁটিটির ভাঙ্গা অংশ। কথা কি বুঝাইতে পারছি? তোমার কাছে যদি চাইতো দণ্ডায়মান অংশ কত, তাহলে 64 থেকে এই 34.29 বাদ দিতাম, যা পাইতাম সেটাই হয়তো খুঁটিটির দণ্ডায়মান অংশ। ক্লিয়ার? তাহলে বুঝতে হবে অ্যাঙ্গেলটা কি ভূমির সাথে দিছে না দণ্ডায়মান অংশের সাথে দিছে। অ্যাঙ্গেল যদি দণ্ডায়মান অংশের সাথে হইতো, অ্যাঙ্গেল যদি দণ্ডায়মান অংশের সাথে হইতো তাহলে লম্ব হয়ে যাইতো এই যে এটা, আর ভূমি হয়ে যাইতো হচ্ছে এসি। এটা তো তোমরা জানোই যেহেতু সমকোণী ত্রিভুজ পারো। এই হচ্ছে এই ক্লাসের উপর প্রথম, মানে এই টপিকের উপর প্রথম ক্লাস, দশম চ্যাপ্টারের উপরে। তোমাদের বইয়ে 3টা সৃজনশীল আছে, 3টা সৃজনশীলের উপরে নেক্সট ক্লাস। এরপরে বোর্ড বেছে, মানে সব কোশ্চেন তো করানো লাভ নাই, এখানে যেগুলো রিপিট আছে ওইগুলো হয়তো আমি অ্যাভয়েড করব। বোর্ডে কিছু যদি ইউনিক কোশ্চেন পাই, যেমন হেলিকপ্টার থেকে কিছু ম্যাথ আছে, তারপরে কিছু ম্যাথ আছে হচ্ছে ওই যে তোমার সমুদ্রের পারে যে লাইট হাউস গুলো আছে না, যেখান থেকে জাহাজের গতিবিধি লক্ষ্য করা হয়, জাহাজটা কত দূরে আছে, কতটুকু এগিয়ে আসলো, এই টাইপের ম্যাথ গুলা যদি আমি সৃজনশীলে বোর্ডে পাই তাহলে ওইখান থেকে করাই দিব, কিংবা আমি নিজেও 2-4টা ম্যাথ একটু গুছায়া বানায় করাই দেওয়ার চেষ্টা করব।
সো তোমাদের একটু কাছে থাকতে হবে, ভালো করে করতে হবে, একটু সাথে থাকতে হবে, তাইলে ইনশাল্লাহ তোমাদের সিলেবাসের যত যাবতীয় যা কিছু লাগে আমি এসএসসি সব কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে প্রোভাইড করবো। সো ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য অবশ্যই দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।